নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস দত্তার অষ্টম পর্ব শোনার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নতুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শোনা যাক উপন্যাস দত্তার অষ্টম পর্ব। খাওয়া প্রায় শেষ হইয়া আসিলে নরেন্দ্র পুনরায় সেই কথাই কহিল, এত বেলা পর্যন্ত উপোস করে আমাকে সুমুখে বসিয়ে খাওয়াবার কোনো দরকার ছিল না। অন্য দেশে এ প্রথা নেই। বিজয়া হাসি মুখে জবাব দিল, বাবা বলতেন সে দেশের ভারী দুর্ভাগ্য, যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পায় না, সঙ্গে বসে খেতে হয়। আমিও ঠিক তাই বলি। নরেন্দ্র কহিল, কেন তা বলেন? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে খেয়েছি, তাদের মধ্যেও তো এ প্রথা চলে দেখেছি। বিজয়া কহিল, বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের নয়। আপনি নিজে সে দেশে অনেক দিন ছিলেন বলেই আপনার ভুল হচ্ছে। নইলে পুরুষদের সামনে বার হই, দরকার হলে কথা কই বলেই আমরা সবাই মেম সাহেবও নই, তাদের চাল চলনেও চলি না। নরেন্দ্র কহিল, না চললেও চলা তো উচিত। যাদের যেটা ভালো তাদের কাছে সেটা তো নেওয়া চাই। বিজয়া বলিল, কোনটা ভালো? একসঙ্গে বসে খাওয়া? বলিয়াই একটুখানি হাসিয়া কহিল, আপনি কি জানবেন মেয়েদের কতখানি জোর এই খাওয়ানোর মধ্যে থাকে? আমি তো বরঞ্চ আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি, কিন্তু এটি নয়। ও কি, সমস্ত দুধই যে পড়ে রইল? না না, মাথা নাড়লে হবে না। কখনোই আপনার পেট ভরেনি, তা বলে দিচ্ছি। নরেন হাসিয়া বলিল, আমার পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? এ তো বড় অদ্ভুত কথা। বলিয়া উঠিয়া দাঁড়াইল। কথাটা শুনিয়া বিজয়া নিজেও একটু হাসিল বটে, কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে সে ওইটুকু দুধ না খাওয়ার জন্য ক্ষুব্ধ হইয়াছে। বেলা পড়িলে বিদায় লইতে গিয়া নরেন্দ্র হঠাৎ বলিয়া উঠিল, একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খাইয়ে ছেড়ে দিলেন না, একটু কম খাওয়া দেখে ক্ষুণ্ণ হলেন। এসব কেমন করে সম্ভব? শুনে আপনি দুঃখিত হবেন না। আমি শ্লেষ বা বিদ্রুপ করার অভিপ্রায়ে কথা বলছি না, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এরকম কেমন করে সম্ভব হয়। বিজয়া কোনো উপায়ে এই আলোচনার হাত হইতে নিস্তার পাইবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, সব বাড়িতেই এরকম হয়ে থাকে। সে থাক, আপনি আর কতদিনের মধ্যে বিদেশ যাবার ইচ্ছা করেন? নরেন্দ্র অন্যমনস্কভাবে কহিল, পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর। আমার দুঃখ কষ্টতে সত্যই তো আপনার কিছু যায় আসে না, তবু আপনার আচরণ দেখে বাইরের কারুর বলবার জো নেই যে আমি আপনার লোক নই। পাছে কম খাই বা খাওয়ার সামান্য ত্রুটি হয়, এই ভয়ে নিজে না খেয়ে সুমুখে বসে রইলেন। আমার বোন নেই, মা ও ছেলেবেলায় মারা গেছেন। তারা বেঁচে থাকলে এমনি ব্যাকুল হতেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু আপনার যত্ন করা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছি। অথচ এ কিছু আর যথার্থই সত্যি বলে হতে পারে না, সে আমিও জানি, আপনিও জানেন। বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হবে, অথচ মিথ্যা বলে ভাবতেও যেন ইচ্ছে করে না। বিজয়া জানলার বাইরে চাহিয়াছিল, সেই দিকে দৃষ্টি রাখিয়া কহিল, ভদ্রতা বলে একটা জিনিস আছে, সে কি আপনি জানেন? আর কোথাও দেখেননি? ভদ্রতা? তাই হবে বোধহয়। বলিয়া হঠাৎ তাহার একটা নিঃশ্বাস পড়িল। তারপরে হাত তুলিয়া আবার একবার নমস্কার করিয়া কহিল, যেমন করে হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে, এই আমার ভারী তৃপ্তি। আপনার মন্দিরের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আমি চললুম। বলিয়া সে যখন ঘরের বাহিরে আসিয়া পড়িল, তখন ভিতর হইতে অস্ফুট আহ্বান আসিল, একটু দাঁড়ান। নরেন্দ্র ফিরিয়া আসিল। বিজয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? নরেন্দ্র কহিল, কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল, এখন 250 টাকা। 200 টাকা পেলেও আমি দিই। কেউ নিতে পারে
আপনি জানেন, একেবারে নতুন আছে বললেও হয়। তাহার বিক্রি করিবার আগ্রহ দেখিয়া মনে মনে অত্যন্ত ব্যথিত হইয়া বিজয়া জিজ্ঞাসা করিল, এত কম দামে দেবেন? আপনার কি তার সব কাজ শেষ হয়ে গেছে? নরেন্দ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, কাজ কিছুই হয়নি। এই নিঃশ্বাসটুকুও বিজয়ার লক্ষ্য এড়াইল না। সে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমার নিজেরই একটা অনেক দিন থেকে কেনবার স্বাদ আছে, কিন্তু হয়ে ওঠেনি। কাল একবার দেখাতে পারেন? পারি, আমি সমস্ত আপনাকে দেখিয়ে দিয়ে যাব। একটু চিন্তা করিয়া পুনরায় কহিল, যাচাই করবার সময় নেই বটে, কিন্তু আমি নিশ্চয় বলছি, নিলে আপনি ঠকবেন না। আবার একটু মৌন থাকিয়া বলিল, টাকার বদলে দাম হয় না, এ এমন জিনিস। আমার আর কোনো উপায় যে নেই, নইলে আচ্ছা, কাল দুপুরবেলায় আমি নিয়ে আসব। সে চলিয়া গেলে যতক্ষণ দেখা গেল বিজয়া অপলক চক্ষে চাহিয়া রহিল। তারপরে ফিরিয়া আসিয়া সুমুখের চৌকিটার উপর বসিয়া পড়িল। কখনো বা তাহার মনে হইতে লাগিল, যত দূর দৃষ্টি যায় সব যেন খালি হইয়া গেছে। কিছুতেই যেন কোনোদিন তাহার প্রয়োজন ছিল না, কিছুই যেন তাহার মরণকাল পর্যন্ত কোনো কাজেই লাগিবে না। অথচ সেজন্য ক্ষোভ বা দুঃখ কিছুই মনের মধ্যে নেই। এমনি শূন্য দৃষ্টিতে বাহিরের গাছপালার পানে চাহিয়া মূর্তির মতো স্তব্ধভাবে বসিয়া কি করিয়া যে সময় কাটিয়াছিল তাহার খেয়াল ছিল না। কখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে, কখন চাকরের আলো দিয়া গেছে, সে টেরও পায় নাই। তাহার চৈতন্য ফিরিয়া আসিল তাহার নিজের চোখের জলে। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া হাত দিয়া দেখিল, কখন ফোঁটা ফোঁটা করিয়া অজ্ঞাতসারে পড়িয়া বুকের কাপড় পর্যন্ত ভিজিয়া গেছে। ছি ছি, চাকর বাকর আসিয়াছে গেছে, হয়তো তাহারা লক্ষ্য করিয়াছে, হয়তো তাহারা কি মনে করিয়াছে। লজ্জায় আজ সে অপ্রয়োজনেও কাহারো কাছে বা কাহাকেও ডাকিতে পারিল না। রাত্রিতে বিছানায় শুইয়া জানালা খুলিয়া দেয়া তেমনি বাইরের অন্ধকারে চাহিয়া রহিল। অমনি বস্তু বর্ণহীন শূন্য অন্ধকারের মতো নিজের সমস্ত ভবিষ্যৎটা তাহার চোখে ভাসিতে লাগিল। তাহার পরে কখন ঘুমাইয়া পড়িয়াছিল তাহার মনে নাই, কিন্তু ঘুম যখন ভাঙিল তখন প্রভাতের স্নিগ্ধ আলোকে ঘর ভরিয়া গেছে। প্রথমেই মনে পড়িল তাহাকে, যাহার সহিত সে জীবনে ৫-৬ দিনের বেশি কথা পর্যন্ত বলে নাই। আর মনে পড়িল যে অজ্ঞাত বেদনা তাহার মুখের মধ্যেও সঞ্চরণ করিয়া ফিরিতেছিল। তাহারই সহিত কেমন করিয়া যেন সেই লোকটির ঘনিষ্ঠ সংযোগ আছে। বেলা বাড়িতে লাগিল, কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যে কোথায় তাহার একটি চোখ এবং একটি কান আজ সারা দিন পড়িয়া আছে, তখন নিজের কাছেই তাহার ভারী লজ্জা বোধ হয়। কিন্তু এ যে কিছুই নয়, এ যে শুধু সেই যন্ত্রটা দেখিবার কৌতূহল। একবার সেটা দেখা হইয়া গেলেই সমস্ত আগ্রহের নিবৃত্তি হইবে। আজ না হয় তো কাল হইবে, এমন করিয়াও আপনাকে আপনি অনেকবার বুঝাইল, কিন্তু কোনো কাজেই আসিল না। বরঞ্চ বেলার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা যেন রহিয়া রহিয়া আশঙ্কায় আত্মপ্রকাশ করিতে লাগিল। পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ একপাশে হেলিয়া পড়িল। আলোকের চেহারায় দিনান্তের সূচনা দেখিয়া বিজয়ার বুক দমিয়া গেল। কাল যে লোক চিরদিনের মতো দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে, আজ সে যদি এত দূরে আসতে এতখানি সময় নষ্ট না করিতে না পারে, তাহাতে আশ্চর্য হইবার কি আছে? তাহার শেষ সম্বলটুকু যদি অপর কাহাকেও বেশি দামে বিক্রয় করিয়া চলিয়া যায়, তাহাকেই বা কি দোষ দেবে? তাহাদের শেষ কথাবার্তাগুলো সে বার বার তোলপাড় করিয়া নিরতিশয় অনুশোচনার সহিত মনে করিতে লাগিল। যে মনের মধ্যে তাহার যাহাই থাক, মুখে সে এ সম্বন্ধে আগ্রহতা একেবারে প্রকাশ করিতে পারে নাই। ইহাকে অনিচ্ছা কল্পনা করিয়া সে যদি শেষ পর্যন্ত পিছাইয়া গিয়া থাকে, তো দর্পিতার উচিত শাস্তি হইয়াছে বলিয়া হৃদয়ের ভিতর হইতে যে কঠিন তিরস্কার বারংবার ধ্বনিত হইয়া উঠিতে লাগিল, তাহার জবাব সে কোনো দিন চাহিয়াই খুঁজিয়া পাইল না। কিন্তু পরেশকে কিংবা আর কাহাকেও কোনো ছলে তাহার কাছে পাঠানো যায় কিনা, পাঠাইলেও তাহার খোঁজ পাইবে কিনা, তিনি আসিতে স্বীকার করিবেন কিনা,
এমনি তর্ক বিতর্ক করিয়া ছটফট করিয়া ঘড়ির পানে চাহিয়া ঘর বাহির করিয়া যখন কোনো মতেই তাহার সময় কাটিতেছিল না, এমনি সময় পরেশ ঘরে ঢুকিয়া সংবাদ দিল, মাঠান, নিচে এসো, বাবু এসেছে। বিজয়ার মুখ পাংশু হইয়া গেল। কে বাবুরে? পরেশ কহিল, কাল যে এসে গেল, তেনার হাতে মস্ত একটা চামড়ার বাক্স রয়েছে মাঠান। আচ্ছা, তুই বাবুকে বসতে বলগে, আমি যাচ্ছি। মিনিট 2-3 পরে বিজয়া ঘরে ঢুকিয়া নমস্কার করিল। আজ তাহার পরনের কাপড়ে, মাথার ঈষৎ রুক্ষ এলো চুলে এমনি একটা বিশেষত্ব ও পারিপাট্য ছিল, যাহা কাহারও দৃষ্টি এড়াইবার কথা নহে। গতকল্যের সঙ্গে আজকের এই প্রভেদটায় ক্ষণকালের জন্য নরেনের মুখ দিয়া কথা বাহির হইল না। তাহার বিস্মিত দৃষ্টি অনুসরণ করিয়া বিজয়া নিজের দৃষ্টি যখন নিজের প্রতি ফিরিয়া আসিল, তখন লজ্জায় শরমে সে একেবারে মাটির সঙ্গে মিশিয়া গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ তাহার হাতেই ছিল, সেটা টেবিলের উপর রাখিয়া দিয়া সে ধীরে ধীরে কহিল, নমস্কার। আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আমি আরো কয়েকবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখ খুলে গেল। আমি নিশ্চয় বলতে পারি, যে ছবি আঁকতে জানে তারই আপনাকে দেখে আজ লোভ হবে। বাহ, কি সুন্দর! বিজয়া মনে মনে বুঝিল, ইহা সৌন্দর্যের পদমূলে অকপট ভক্তের স্বার্থ গন্ধহীন নিষ্কলুষ স্তোত্র অজ্ঞাতসারে উচ্ছ্বসিত হইয়াছে, এবং এ কথা একমাত্র ইহার মুখ দিয়াই বাহির হইতে পারে। কিন্তু তথাপি নিজের আরক্ত মুখখানা যে সে কোথায় লুকাইবে, এই দেহটাকে তাহার সমস্ত সাজসজ্জার সহিত যে কি করিয়া বিলুপ্ত করিবে, তাহা ভাবিয়া পাইল না। কিন্তু মুহূর্তকাল পরেই আপনাকে সংবরণ করিয়া লইয়া মুখ তুলিয়া গম্ভীর স্বরে কহিল, আমাকে এরকম অপ্রতিভ করা কি আপনার উচিত? তাছাড়া একটা জিনিস কিনবো বলেই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকাবার জন্য তো ডাকিনি। জবাব শুনিয়া নরেনের মুখ শুকাইল। সে লজ্জায় একান্ত সংকুচিত ও কুণ্ঠিত হইয়া অস্ফুট কণ্ঠে এই বলিয়া ক্ষমা চাহিতে লাগিল যে সে কিছুই ভাবিয়া বলে নাই, তাহার অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে, আর কখনো সে ইত্যাদি ইত্যাদি। তাহার অনুতাপের পরিমাণ দেখিয়া বিজয়া হাসিল। স্নিগ্ধ হাস্যে মুখ উজ্জ্বল করিয়া কহিল, কই দেখি আপনার যন্ত্র। নরেন বাঁচিয়া গেল। এই যে দেখাই, বলিয়া সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া তাহার বাক্স খুলিতে প্রবৃত্ত হইল। এই বসিবার ঘরটায় আলো কম হইয়া আসিতেছিল দেখিয়া বিজয়া পাশের ঘরটায় দেখাইয়া কহিল, ও ঘরে এখনো আলো আছে, চলুন ওইখানে যাই। তাই চলুন, বলিয়া সে বাক্স হাতে লইয়া গৃহস্বামিনীর পেছনে পেছনে পাশের ঘরে আসিয়া উপস্থিত হইল। একটি ছোট টিপয়ের উপর যন্ত্রটি স্থাপিত করিয়া উভয়ে দুই দিকে দুইখানা চেয়ার লইয়া বসিল। নরেন কহিল, এইবার দেখুন কি করে ব্যবহার করতে হয়, তারপরে আমি শিখিয়ে দেব। এই অনুবীক্ষণ যন্ত্রটির সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় নাই, তাহারা ভাবিতেও পারে না কত বড় বিস্ময় এই ছোট জিনিসটার ভিতর দিয়া দেখিতে পাওয়া যায়। বাহিরের অসীম ব্রহ্মাণ্ডের মতো এমনি সীমাহীন ব্রহ্মাণ্ডও যে মানুষের একটা ক্ষুদ্র মুঠোর মধ্যে ধরিতে পারে, সে আভাস শুধু এই যন্ত্রটির সাহায্যেই পাওয়া যায়। এইটুকু মাত্র ভূমিকা করিয়াই সে বিজয়ার মনোযোগ আহ্বান করিল। বিলাতে চিকিৎসাবিদ্যা শিক্ষা করার পরে তাহার জ্ঞানের পিপাসা যে জীবাণুতত্ত্বের দিকে গিয়াছিল, তাই একদিকে যেমন ইহার সহিত তাহার পরিচয়ও একান্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছিল, তাহার সংগ্রহ তেমনি অপর্যাপ্ত হইয়া উঠিয়াছিল। সে সমস্তই সে তাহার এই প্রাণাধিক যন্ত্রটির সহিত বিজয়াকে দিবার জন্য সঙ্গে আনিয়াছিল। সে ভাবিয়াছিল, এ সকল না দিলে শুধু শুধু যন্ত্রটা লইয়া আর একজনের কি লাভ হইবে। প্রথমে তো বিজয়া কিছু দেখিতে পায় না, শুধু ঝাপসা আর ধোয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে, সে কি দেখিতেছে, ততই তাহার হাসি পায়। সেদিকে তাহার চেষ্টাও নাই, মনোযোগও নাই। দেখিবার কৌশলটা নরেন প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিতেছে। প্রত্যেক কলকবজা নানা ভাবে ঘুরাইয়া ফিরাইয়া দেখাটা সহজ করিয়া তুলিবার বিধিমতো চেষ্টা করিতেছে। কিন্তু দেখিবে কে?
যে বুঝাইতেছে তাহার কণ্ঠস্বরে আর একজনের বুকের ভিতরটা দুলিয়া দুলিয়া উঠিতেছে। প্রবল নিঃশ্বাসে তাহার এলো চুল উড়িয়া সর্বাঙ্গ কণ্টকিত করিতেছে, হাতে হাত ঠেকিয়া দেহ অবশ করিয়া আনিতেছে। তাহার কি আসে যায় জীবাণুর স্বচ্ছ দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখিয়া? কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করিতেছে, আর কে যক্ষ্মায় গৃহ শূন্য করিতেছে? চিনিয়া রাখিয়া তাহার লাভ কি? করিলেও তো সে তাহাদের নিবারণ করিতে পারিবে না। সে তো আর ডাক্তার নয়। মিনিট 10 ধস্তাধস্তি করিয়া নরেন অত্যন্ত বিরক্ত হইয়া সোজা হইয়া বসিল। কহিল, যান, এ আপনার কাজ নয়। এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। বিজয়া প্রাণপণে হাসি চাপিয়া কহিল, মোটা বুদ্ধি আমার? না আপনি বোঝাতে পারেন না? নিজের রূঢ় কথায় নরেন মনে মনে লজ্জিত হইয়া কহিল, আর কি করে বোঝাবো বলুন? আপনার বুদ্ধি আর কিছু সত্যি মোটা নয়, কিন্তু আমার নিশ্চয়ই বোধ হচ্ছে আপনি মন দিচ্ছেন না। আমি বকে মরছি, আর আপনি মিছিমিছি ওটাতে চোখ রেখে মুখ নিচু করে শুধু হাসছেন। কে বললে আমি হাসছি? আমি বলছি আপনার ভুল। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? যন্ত্রটা আপনার খারাপ তাই। নরেন বিস্ময়ে অবাক হইয়া বলিল, খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি লোকের নেই? এমন স্পষ্ট দেখাতে বলিয়া স্বচক্ষে একবার যাচাই করিয়া লইবার অত্যন্ত ব্যগ্রতায় ঝুঁকিতে গিয়া বিজয়ার মাথার সঙ্গে তাহার মাথা ঠুকিয়া গেল। উফ করিয়া বিজয়া মাথা সরাইয়া লইয়া হাত বুলাইতে লাগিল। নরেন অপ্রস্তুত হইয়া কি একটা বলিবার চেষ্টা করিতে গিয়া সে হাসিয়া ফেলিয়া কহিল, মাথা ঠুকে দিলে কি হয় জানেন? শিং বেরোয়। নরেনও হাসিল, কহিল, বেরোতে হলে আপনার মাথা থেকেই বোধহয় তাদের বেরোনো উচিত। তা বই কি, আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথাটা শিং বেরোনোর মতো মাথা? নরেন হাসিল বটে, কিন্তু তাহার মুখ শুষ্ক হইল। ঘাড় নাড়িয়া কহিল, আপনাকে সত্যি বলছি, ভাঙা নয়। আমার কিছু নেই বলেই আপনার সন্দেহ হচ্ছে আমি ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু আপনি পরে দেখবেন। বিজয়া কহিল, পরে দেখে আর কি করব বলুন? তখন আপনাকে আর পাবো কোথায়? নরেন তিক্তস্বরে বলিল, তবে কেন বলেন আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট দিলেন? বিজয়া গম্ভীরভাবে বলিল, তখন আপনিই বা কেন বললেন এটা ভাঙা? নরেন মহা বিরক্ত হইয়া বলিয়া উঠিল, 100 বার বলছি ভাঙা নয়, তবু বলবেন ভাঙা? কিন্তু পরক্ষণে ক্রোধ সংবরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা তাই ভালো, আমি আর তর্ক করতে চাই না, এটা ভাঙাই বটে। আপনি আমার এইটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আর যাওয়া হলো না, কিন্তু সবাই আপনার মতো অন্ধ নয়। কলকাতায় আমি অনায়াসেই বেচতে পারি, তা জানবেন। আচ্ছা চললুম। বলিয়া সে যন্ত্রটা বাক্সের মধ্যে পুরিবার উদ্যোগ করিতে লাগিল। বিজয়া গম্ভীরভাবে বলিল, এক্ষুনি যাবেন কি করে? আপনাকে যে খেয়ে যেতে হবে। না, তার দরকার নেই। দরকার আছে বই কি। নরেন মুখ তুলিয়া কহিল, আপনি মনে মনে হাসছেন, আমাকে কি উপহাস করছেন? কাল যখন খেতে বসেছিলাম তখন কি উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে নিশ্চয়ই খেয়ে যেতে হবে। একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বলিয়া বিজয়া হাসি চাপিতে চাপিতে সমস্ত ঘরময় রূপের তরঙ্গ প্রবাহিত করিয়া বাহির হইয়া গেল। মিনিট 5 পরেই সে স্বহস্তে খাবারের থালা এবং চাকরের হাতে চায়ের সরঞ্জাম লইয়া ফিরিয়া আসিল। টিপয়টা খালি দেখিয়া কহিল, এর মধ্যে বন্ধ করে ফেলেছেন? আপনার রাগ তো কম নয়। নরেন্দ্র উদাস কণ্ঠে জবাব দিল, আপনি নেবেন না তাতে রাগ কিসের? কিন্তু ভেবে দেখুন তো, এত বড় একটা ভারী জিনিস এত দূর বয়ে নিয়ে যেতে কত কষ্ট হয়। থালাটা টেবিলের উপর রাখিয়া দিয়ে বিজয়া কহিল, তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি, করেছেন নিজের জন্য। আচ্ছা খেতে বসুন, আমি চা তৈরি করে দিই। নরেন খাড়া হইয়া বসিয়া রহিল। দেখিয়া সে পুনরায় কহিল, আচ্ছা আমি না হয় নেব, আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না। আপনি খেতে আরম্ভ করুন। নরেন্দ্র নিজেকে অপমানিত মনে করিয়া বলিল, আপনাকে দয়া করতে তো আমি অনুরোধ করিনি। বিজয় কহিল,
সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে বলতে এসেছিলেন। সে পরের জন্যে, নিজের নিজের জন্যে নয়। এ অভ্যেস আমার নেই। কথাটা যে কতদূর সত্য বিজয়া তাহা অগোচর ছিল না। সেইটুকু একটুও গায়ে লাগিল। কহিল, যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, এইখানেই থাকবে। আচ্ছা, খেতে বসুন। নরেন সন্দিগ্ধ স্বরে জিজ্ঞাসা করিল, তার মানে? বিজয়া কহিল, কিছু একটা আছে বই কি। সব শুনিয়া নরেন ক্ষণকাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি মনে মনে এই কারণটা অনুসন্ধান করিল এবং পরক্ষণেই হঠাৎ ক্ষুব্ধ হইয়া বলিল, সেইটি কি? তাই আমি আপনার কাছে স্পষ্ট শুনতে চাই। আপনি কি কেনবার ছলে কাছে আনিয়ে আটকাতে চান? এও কি বাবা আপনার কাছে বাধা রেখেছিলেন? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন। অনায়াসে বলতে পারেন, বাবা আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন। বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে ঘাড় ফিরাইয়া কহিল, কালীপদ, তুই দাঁড়িয়ে কি করছিস? ওগুলো নামিয়ে রেখে যা পান নিয়ে আয়। ভৃত্য কেটলি প্রভৃতি টেবিলের একধারে নামাইয়া দিয়া প্রস্থান করিয়া বিজয়া তখন নতমুখে চা প্রস্তুত করিতে লাগিল। আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্যে? তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্য তাদের ক্ষুণ্ণ করবেন না। কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমি যাই। কাল কি পরশু একবার আসতে পারবেন? কাল কি পরশু? কিন্তু তার তো সময় হবে না। কাল আমি যাচ্ছি। অবশ্য কালই চলে যাওয়া হবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে। কিন্তু আর দেখা করবার। বিজয়ের দুই চক্ষু জলে ভরিয়া উঠিল। সে না পারিল চোখ তুলিতে, না পারিল কথা কহিতে। নরেন আপনিই একটু হাসিয়া ফেলিয়া বলিল, আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনারই এত সামান্য কথায় এমন রাগ হয়? আমিই বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি কত কি বলে ফেলেছি, কিন্তু তাতে তো রাগ করেননি, বরঞ্চ মুখ টিপে হেসেছিলেন। দেখে আমার আরো রাগ হচ্ছিল, কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে। আপনি ভারী হাসাতে পারেন। শান্ত বর্ষণ বৃষ্টির জল দমকা হাওয়ায় যেমন একটা পাতা হইতে ঝরিয়া পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ার চোখ দিয়া টপ টপ করিয়া মাটির উপর ঝরিয়া পড়িল। কিন্তু পাছে হাত তুলিয়া মুছিতে গেলে অপরের দৃষ্টি আকৃষ্ট হয়, এই ভয়ে সে নিঃশব্দে নতমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। নরেন বলিতে লাগিল, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত বলিয়া সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞান বর্জিত বৈজ্ঞানিক চক্ষের নিমেষে এক বিষম কাণ্ড করিয়া বসিল। অকস্মাৎ হাত বাড়াইয়া বিজয়ার চিবুক তুলিয়া ধরিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া দুই পা পিছাইয়া গিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হলো? এ সকল ব্যাপার সে বেচারার বুদ্ধির অতীত। সে জীবাণুদের চেনে, তাহাদের নাম ধাম জাতি গোত্রের কোনো খবর তাহার অপরিজ্ঞাত নহে। তাহাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তাহার এক বিন্দু ভুল হয় না। তাহাদের আচার ব্যবহারের সমস্ত হিসাব তাহার নখাগ্রে। কিন্তু এ কি, যাহাকে নির্বোধ বলিয়া গালি দিলে লুকাইয়া হাসে এবং শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তদ্গত হইয়া প্রশংসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে লইয়া সংসারের জ্ঞানী লোকের সহজ কারবার চলে কি করিয়া? সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই বিজয়া রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, ওটা আমার, আপনি রেখে দিন। বলিয়া কান্না আর চাপিতে পারিল না, দ্রুতপদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সেটা নামাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতো মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকিয়া বাহিরে আসিয়া দেখিল কেহ কোথাও নাই। আরো মিনিট খানেক চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরিয়া প্রস্থান করিল। বিজয়া ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে, কিন্তু মালিক নেই। সে টাকা আনিতে নিজের ঘরে গিয়াছিল, কিন্তু বিছানায় মুখ গুজিয়া কান্না সামলাইতে যে এতক্ষণ গেছে তাহার হুঁশ ছিল না। ডাক শুনিয়া কালীপদ বাহিরে আসিয়া দেখিল
প্রশ্ন শুনিয়া সে মুখে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করিয়া কহিল, সে ভিতরে ছিল, জানেও না বাবু কখন চলিয়া গিয়াছেন। দারোয়ান কানাই সিং আসিয়া বলিল, সে ডহর ডাল নামাইয়া চাপাটি গড়িতেছিল। কোনো ফুরসতে যে বাবু চুপসে বাহির হইয়া গেছেন তাহার মালুম নাই।